আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জানান নুসরাত পর্ব 29। বিয়ের কাজকর্ম শুরু হয়েছে পুরোদমে। সৈয়দ বাড়ির নাসির মঞ্জিলে সব দিকেই রমরমে ভাব। যে কেউই দেখলে ভেবে বসবে আগামীকাল বিয়ে। বিয়ের 18 দিন আগ থেকে এত জমজমাট আয়োজন দেখে আশেপাশের লোকজন সামান্য অবাকই। সকাল সকাল ঘুম থেকে উঠে হেলাল সাহেব একটু বিরক্তিবোধ করলেন, তাই হেঁটে বারান্দায় চলে গেলেন। একটা মানুষ নেই যার সাথে কথা বলবেন, সবাই কাজে ব্যস্ত। লিপিকেও 2 দিন যাবৎ ঠিকঠাক দেখা যাচ্ছে না। নাসির মঞ্জিলের দিকে তাকাতেই দেখলেন নুসরাত ব্রাশ করছে, সাথে বারান্দার রড ডোরে ঝুলছে। কিছুক্ষণ নুসরাতকে অবলোকন করে চুপচাপ চলে গেলেন তিনি। হেলাল সাহেবের বিরক্তি কমাতে হয়তো সৈয়দ বাড়ির গেটে আগমন ঘটল একটা গাড়ির। গেট খুলে দিতেই কালো রঙের গাড়িটা ফ্রন্ট ইয়ারে প্রবেশ করলো। শব্দ করে হর্ন বাজিয়ে থেমে গেল তা। গাড়ি থেমে যেতেই তড়িঘড়ি করে গাড়ির সামনের দরজা থেকে বের হয়ে আসলো একজন কালো কাপড় পরিহিত লোক। দৌড়ে গিয়ে পিছনের দরজা খুলে দিল। প্রথমেই সেখান থেকে স্টিলেটো পরা শুভ্র বর্ণের পা নেমে আসলো। ধীরে ধীরে অন্য পাটা কংক্রিটের রাস্তায় নামলো। পরপরই কালো কাপড় পরিহিত লোকটা হাত বাড়িয়ে দিল। বাড়ানো হাতের দিকে অক্ষিপট নির্গিত করে গোলাকার আকৃতির শুভ্র মুখটাই ফুটে উঠল উজ্জ্বল হাসি। হাজেল বর্ণের চোখগুলো দিয়ে দেখলো বাড়ির ইন্টেরিয়র। তারপর ওই বাড়ানো হাত চেপে ধরে নেমে দাঁড়ালো শুভ্র বর্ণের মেয়েটা। মনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো পুরো বাড়িটা। বাড়ির গেট খোলা থাকায় লোহার তৈরি নেম প্লেট লেখা দেখলো সৈয়দ নিবাস। ওইদিকে চেয়ে হাসলো মেয়েটা সামান্য। তির্যক হাসি টুটে চেপে টকটক পাইয়ে এগিয়ে গেল ভেতরে। গা থেকে সান্স স্যানেল পারফিউমের সুঘ্রাণে পুরো জায়গা মোমো করে উঠল। হাঁটতে হাঁটতে দৃষ্টি বারবার ঘুরে গেল হাতের মধ্যে থাকা মিস ডিওরের ব্যাগটা থেকে আলগোছে গুচি লোগো বিশিষ্ট চশমা বের করে পরে নিল। হুদা বিউটি লিকা নিউড কালারের লিপস্টিক বের করে টুটে স্মাস করে নিল সামান্য। টুটের উপর নিচ ঘষে কালো কাপড় পরিহিত লোকটার দিকে চেয়ে শুধালো, সুন্দর লাগছে? লোকটা নিজের কালো ঠোঁট নাড়িয়ে বলে উঠল, গর্জিয়াস ম্যাম, সুন্দর জিনিসটা আপনার সাথেই যাচ্ছে না, কেমন ফিকে হয়েছে। মেয়েটা সামান্য হেসে নিয়ে বলে উঠল, থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট ভিক্টর। বাড়ির ভেতর ঢোকার আগে চোখের চশমা নাকের নিচে নামিয়ে নিয়ে পাঁচিলের ওপারে ডুপ্লেক্স বাড়িটার দিকে তাকালো। চোখ সরু সরু করে চেয়ে থেকে বলল, ওই বাড়িটা কার? ভিক্টর নামের লোকটা নিজের পকেট থেকে নোটবুক বের করলো। কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে যান্ত্রিক সুরে আওড়ালো, সৈয়দ আসমল আলীর দ্বিতীয় পুত্র সৈয়দ নাসির উদ্দিনের ওই বাড়ি। নিজের স্ত্রী ও 2 সন্তান নিয়ে ওখানে বসবাস করেন। আই সি, আমার উডবিয়ের এক্স ওয়াইফ। নাসির মঞ্জিলের টেবিলে বসে আছে নুসরাত, ইসরাত, ইরহাম, আহান। ইরহাম গতকাল রাতে এই বাড়িতে থেকেছে, তাই নাস্তার টেবিলে সেও বসে বজ্র মুখ বানিয়ে চোখ নিচের দিকে দিয়ে রেখেছে। দেখলে যে কেউই ভাববে এই ছেলের মতো ভদ্র দুটো নেই। ভেতরের কাহিনী দেখলে সকলেই নাক ছিটকে বলবে এই ছেলের মতো দুটো অভদ্র আর পৃথিবীতে নেই। মোমো খাবার টেবিলে নেই, সে আজ সৈয়দ বাড়িতে। গতকাল ও ট্রান্সফার হয়েছে ওই বাড়িতে। 2 দিন হলো এই মামার বাড়িতে থাকছে, তো 2 দিন ওই মামার বাড়িতে। আহান সকাল সকাল মজাদার নাস্তা করার জন্য এই বাড়িতে হাজির হয়েছে। ওই বাড়িতে ইঁদুরমুখী একটা মেয়ে এসেছে, আর ওই মেয়েকে নিয়ে বড় আব্বুর, চাচুর আর তার বাবার যত আলো আলো তুলো তুলো। এসব দেখে তার বমি আসছে। একটা 22-23 বছরের মেয়ের এতটা নাকামি সে মেনে নিতে পারছে না।
তাই চোখ বন্ধ করে বেরিয়ে এসেছে। যাক চুলোই সবগুলো, জ্বলে পুড়ে ছারকার হোক, তার কি। সে এখানে আরামে বসে খাবে। টেবিলে খাবার রেখে এসে বসলেন নাসরিন বেগম। নুসরাত কোনো কিছুতে হাত না দিয়ে আগে গুঁড়ো দুধ হাতে নিল। ব্রেড পিস থেকে দুটো নিয়ে একটার উপর গুঁড়ো দুধ ভালো করে ঘষে নিল। তারপর অন্যটা উপরে রেখে 2 কামড়ে পুরোটা সাবার করে দিল। ইসরাত একবার চোখ বুলিয়ে নিয়ে নিজের চায়ের কাপ টেনে নিল। নুসরাত নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি উপলব্ধি করল, তারপরও না দেখার ভান করল। সে জানে এটা তার জননীর দৃষ্টি। আহার নুসরাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো। তারপর উদাসীনতায় পরিপূর্ণ কণ্ঠে বলল, আপু, তুমি কি রাক্ষস? 2 কামড়ে এই মোটা ব্রেড খেয়ে নিলে? নুসরাত ঠোঁট নাড়িয়ে ইশারায় বলে উঠল, বেশি কথা বললে তোকেও 2 সেকেন্ডে মহাকাশে পাঠিয়ে দিব। নুসরাত আবার একই রকম ভাবে খাবার টুপুস টাপুস করে মুখে ঢুকাতেই আহান ক্যামেরা বের করে বলে উঠল, লুক এট মি, মিসেস নুসরাত, ডটার অফ সৈয়দ নাসির। নুসরাত মুখ তুলে তাকাতেই আহান জুম করে নুসরাতের ছবি তুলে নিল। অতপর দাঁত কেলিয়ে বিজয়ী হাসি হাসল। ইসরাতের দিকে ফোন বাড়িয়ে দেখালো, সাথে বলল, সুন্দর না আপু? আর একটু গুলুমুলু হলে ভালো লাগবে, তাই না? ইসরাত চায়ে চুমুক দিয়ে মাথা নাড়ালো। শান্ত চোখ টেবিলে ঘুরিয়ে নিল। ইরহামের দিকে একবার তির্যক দৃষ্টি দিয়ে ব্যঙ্গ করে হাসল। ইরহাম তার বদলে নিষ্পাপ হাসি দিল। নাসির সাহেব ইরহামের পিঠ চাপড় মেরে বলে উঠলেন, তো কেমন চলছে সব কিছু ইয়াংম্যান? কবে থেকে সৈয়দ সয়েজে আসছো, আমাদের সাথে বসছো? ইরহাম মেকি হাসি দিল। আহান নুসরাতের দিকে তেরা চোখে তাকালো। নুসরাতও তেমন করে তাকালো। দুজনের চোখাচোখি হতেই চোখ উল্টালো। ইসরাত ইরহামের কাণ্ড দেখে বারবার শিহরিত হলো। কি একটা ভান করছে এই ছেলে। কানে বেশি আসলো, কয়েকদিন যাক মেজো আব্বু, তারপর জয়েন করব। নাসির সাহেব মাথা নাড়িয়ে মুখে আপেলের টুকরো ঢুকালেন। নাসমিন বেগম ইরহামের প্লেটে ফ্রোজেন পাউরুটি তুলে দিতে দিতে শুধালেন, প্রথম বর্ষের রেজাল্ট কবে তোর? ইরহাম ডুব গিলল। মোটা মোটা ডাব্বা পেয়েছে, তা জানলে তার মাতারানির থেকে এই মহিলা বেশি খেপবেন। কণ্ঠে ধীরতা এনে অবিলম্বে বলে উঠল, এখন না, আরও 2-1 মাস পর রেজাল্ট। নাসমিন বেগমের অবিশ্বাসপূর্ণ দৃষ্টি নিজের উপর দেখে ইরহাম বলে উঠল, আহানের নামে কসম কেটে বলছি। নাসমিন বেগম রুট কণ্ঠে বলে উঠেন, অন্যের নামে কসম কাটবে না, এসব শিরক। ইরহাম জিভ কাটল। আহান বিরক্ত হয়ে বলে উঠল, আবারও মনে হয় ফেল করেছে তোমার ছেলে। তারপর নুসরাত আর সে হাসিতে ফেটে পড়ল। ইসরাতও মুচকি মুচকি হাসল। নাসমিন বেগম রুট কণ্ঠে বললেন, জুতো কিন্তু আমার পায়ে আছে, খেতে চাও বাদাম দুজনে? নুসরাত আর আহান 2 পাশে মাথা নাড়াল। নাসির সাহেব নিজের চোখের চশমা নাকের ডগা থেকে উপরে টেনে তুললেন। নুসরাতকে জিজ্ঞেস করলেন, তোমাদের নাকি কি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে নাকি ক্যাচ ক্যাচ করছেন বড় ভাই? নুসরাত কাঁধ জাকালো 2 দিকে, ঠোঁট উল্টিয়ে বোঝালো সে জানে না। আহান 2 হাতে মাথা চাপড়ে নিয়ে কাদু কাদু কণ্ঠে বললেন, আর বলবেন না মেজো আব্বু, আমার ভিডিওটা এত ভিউজ হয়েছিল, সেটা দেখে বড় ভাইয়া হিংসে করে আমার মোস্ট ভিউয়েড ভিডিওটা পেজ থেকে উড়িয়ে দিয়েছেন। উ মাম্মি। নাসির সাহেব হেসে দিলেন। আহান আবারও হু হু করে কাঁদার মতো করল। নুসরাত বলে উঠল, শিয়ালের মতো হুক্কা হুয়া দিয়ে উঠছিস কেন কতক্ষণ পর পর? আহান এসব শুনল না। টিপিক্যাল মহিলাদের মতো মাথা চাপড়ালো। টি শার্ট চোখের কাছে নিয়ে এমনি এমনি চোখ মুছল। তারপর আবারও পাহাড়ি এলাকায় ঘোরা একাকী সঙ্গহীন শিয়ালের মতো হুঙ্কার দিয়ে উঠল। কষ্টে ভরা কণ্ঠে বলে ওঠে, সব সেল হয়ে গিয়েছিল,
আবির হাতের ব্যাসলাইট, কুত্তি, আপুর পায়ের স্লিপার, শার্ট প্যান্ট, চোখের চশমা, মেজা আম্মুর পায়ের রোবোটিক্স জুতো, ছোট পায়ের কাপড় চোপড়, সব স্টক আউট। আর কিছু বাকি রয়েছিল ভাইয়ার জন্য, হলো না। মাম্মি। আনিকা আসার পর থেকে হেলাল সাহেবের সাথে কথা বলছে। মেয়েটাকে অত্যন্ত ভদ্র মনে হয়েছে হেলাল সাহেবের কাছে। একবারও তার চোখে চোখ রেখে কথা বলেনি। এই যুগের মেয়ে হয়ে মাথায় স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। ওয়েস্টার্নের সাথে কে পরে উন্না। আসলেই তার বন্ধু শাহেদ খান মেয়েটাকে ভালোই শিক্ষা দিয়েছে। এই বাড়ির একটা মানুষ, তার সাথে কথা না বললেও এই মেয়ে বলছে। ঘড়ির কাঁটা 10টায় যেতেই ভূমিকম্পের নাই সেটা কেঁপে উঠল। উচ্চ শব্দের জঙ্কার হলো তাতে। এতেই দুটো রুমের দরজা খুলে বের হলো তিনজন মানুষ। আরস জাইনের দিকে তাকিয়ে মৃদু সুরে সালাম টুকলো। দেখলে যে কেউই বলবে কি ভদ্র ছেলেটা। জাইনও সালামের জবাব দিয়ে শার্টের হাতা ফোল্ড করে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনে। মাহাদি তখনও ঘুমের চোটে থাকাতে পারছে না। কোনো রকম ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করছে সে। এখন আবার নিচে যেতে হবে তাদের। এক চোখ খুলে সামনে অবলোকন করতে গিয়ে দেখলো জাইন গোসল করে ফিটফাট হয়ে নিচে নামছে। ফর্মাল বেবি পিঙ্ক কালার শার্ট ইন করে, গ্রে কালার প্যান্ট ভেতরে ঢুকানো, সাথে কালো প্যান্ট। নিজের দিকে একবার তাকালো। নিজেকে দেখেই নিজের বমি আসলো। এমন একজন পরিষ্কার লোকের সাথে সে বসবে। আহ! অগোছালো চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে নিজের হাজেল বর্ণের চোখ দিয়ে আরশকে স্টক আউট করলো। নিজেদের পাশে থাকা ওয়াল মিররে দেখলো নিজেকে একবার। আরশের থেকে তাকে ভালো মানুষ লাগছে। অদ্ভুত ভঙ্গিতে হেসে এগিয়ে গেল সে। যেতে যেতে আরশকে টিপ্পনি কাটতে ভুলল না। শুধালো, এরকম হাঁটু পর্যন্ত প্যান্ট পরে মেয়েদের পাগল করতে বের হচ্ছিস? আরশ নিজের সামনের দিকে ছোট ছোট করে রাখা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে ব্রু চালো। কোনো কথার উত্তর না দিয়ে এগিয়ে যেতে নিলে মাহাদি বলে উঠল, এক কানে হেডফোন পরে এমন পাগলের মতো ঘুরিস কেন? স্টাইলিশ প্রমাণ করতে চাচ্ছিস? আরশ দাঁতের মাড়ি চেপে ছোট করে উত্তর দিল, হোয়াই উড আই নিড টু প্রুভিং এনিথিং? আই এম অলরেডি স্টাইলিশ। মাহাদির চোয়াল জ্বলে গেল আরশের উত্তরে। বিরক্তিতে নাক ফুলিয়ে নিল সে। অতপর রাগী ভঙ্গিতে লাফ মেরে আরশের গলা পেঁচিয়ে ঝুলে পড়ল। আরশ পাত্তা দিল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সামওয়ান ইজ লুকিং অ্যাট ইউ উইয়ার্ডলি। আরশ নির্বিকার চিত্তে কতটা শেষ করতেই মাহাদি গলা খাকারি দিয়ে আরশের গা থেকে নেমে গেল। ঘাবড়ে যাওয়া মুখে আশপাশ চোখ বোলাতেই দেখলো মোমো তাদের দিকে তাকিয়ে। মাহাদি দাঁতে দাঁত চেপে আরশের কানে কানে বলল, এই সাতচুন্নি মহিলা সবসময় আমার দিকে নিশানা সেট করে রাখে নাকি? আরশের কঠোর দৃষ্টির সম্মুখে পড়ে মাহাদি জিভ কেটে আমতা আমতা করে বলল, ইয়া মানে আমি বলতে চাইছিলাম ভদ্র মহিলা যেখানে ইনসিডেন্ট ঘটে সেখানেই উপস্থিত থাকেন। দুজনে নিচে নামতেই দেখলো নতুন একজন ব্যক্তির আগমন। হেলাল সাহেবের কথা কানে আসলো আরশের। তিনি বলছেন, অনিকা ও হচ্ছে জাইন, আমার বড় ছেলে। আর জাইন ও হচ্ছে। হেলাল সাহেব কথা শেষ করতে পারলেন না। অনিকা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল জাইনের উদ্দেশ্যে। জাইন বাড়ানো হাত দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যেতে যেতে শান্ত আওয়াজে বলে উঠল, এক্সকিউজ মি। আনিকা আলগোছে গুটিয়ে নিল নিজের হাত। মুখ কালো করে হেলাল সাহেবের দিকে কাদো কাদো চেহারা বানিয়ে তাকালো। হেলাল সাহেব বলে উঠলেন, ফরগেট ইট। লিপি বেগম দূরে দাঁড়িয়েছিলেন জাইনের এমন কাণ্ডে। টুট চেপে হাসি আটকালেন। উন্নার কোনায় মুখ চেপে চলে যেতে নিলেই জাইন ডেকে উঠল, গিভ মি সাম ফুড মম, অর জাস্ট হোয়াট এভার ইউ মেড। মাহাদি দুই হাত দুদিকে মেলে এসে আনিকাকে জড়িয়ে ধরতে নিল। অনিকা দূরে সরে গেল।
নাক চেপে ধরে বলে উঠল, স্মেল আসছে, দূরে যাও মাহাদি। মাহাদি নাক ফুলালো, নিজের কাপড় টেনে নাক টেনে স্মেল নিয়ে বলল, কোনো স্মেল নেই, এই দেখো। আনিকা পাত্তা দিল না মাহাদির কথা। ভিক্টরের দিকে চেয়ে বলে উঠল, মাহাদির গায়ে মিস রোজের পারফিউম স্প্রে করো। ওইটা মেয়েলি পারফিউম। অনিকা অনীহা নিয়ে শুধালো, সো হোয়াট? ভিক্টর অনিকার কথা মতো তার ব্যাগ থেকে পারফিউম বের করে মাহাদির গায়ে স্প্রে করলো। পরপরই আনিকা দুই হাত মেলে মাহাদিকে জড়িয়ে ধরতে ধরতে বলল, ও মাহাদি, আমি তোমাকে অনেক মিস করেছি। মাহাদি অনিকাকে ভাঙালো, ও মাহাদি, আমি তোমাকে অনেক মিস করেছি। অনিকা এবার হাঁক ছেড়ে বের হয়ে আসলো। আর সেদিকে সরু চোখে চেয়ে এগিয়ে গেল। আরস তখন এসে যেখানে দাঁড়িয়েছিল এখনো সেখানে দাঁড়িয়ে বাঁ হাতে মোবাইল চেপে ধরে কিছু একটা করছে মনোযোগ সহকারে। নিজের সামনে কাউকে দেখতেই মোবাইল পকেটে ঢুকিয়ে নিল তৎপরতা নিয়ে। গলার নিচ থেকে শীতল স্বর বের হয়ে আসলো, হোয়াট? অনিকার মনে হলো ধমকে কথাটা বলেছে লোকটা। নিজের মনের ভাব ভেতরে চেপে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। আরও সেই বাহানো হাতের দিকে অদ্ভুত দৃষ্টি দিয়ে দেখল। তারপর চোখ তুলে তাকিয়ে রুট গলায় শুধালো, হু আর ইউ? আসার পর থেকে গুনে গুনে দুইবার অপমানিত হলো অনিকা। জীবনে এতবার কখনো সে অপমানিত হয়নি। এখানে এসে যতবার অপমানিত হয়েছে, প্রথমে আঙ্কেলের বড় ছেলে আর এখন তার ছোট ছেলে। আজ কি তার অপমান হওয়ার দিন? ডুব গিলে হজম করলো অপমান। ঠোঁট চেপে গলার কাছে দলা পাকা কান্নাগুলো চেপে বলে উঠল, আমি। আরস কথা কেটে দিয়ে বলে উঠল, হোয়াট এভার ডু ইউ থিঙ্ক অ্যান্ড মুভ আউট অফ দ্য ওয়ে। আনিকার চোখ অপমানে ছলছল করে উঠল। এতক্ষণে খুশিতে ভরা মন এক মুহূর্তেই দুঃখের সাগরে বাঁচতে সময় নিল না। খাবার টেবিলে নাইফ দিয়ে ধীরে ধীরে কেটে খাবার মুখে পড়ল অনিকা। হেলাল সাহেবের সাথে টুকটাক কথা চলছে তার। চেয়ার টেনে শব্দ করে মোমো বসতেই মাহাদি চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো সামান্য সময়ের জন্য, তারপর তা ভেঙে গেল। দুজনেই অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে নিল। স্থির করল অক্ষিদয় প্লেটের দিকে। চুপচাপ খাবার খেতে ব্যস্ত হলো। রোহিণী আকস্মিক বলে উঠলেন, কিরে মোমো, এমন চুপচাপ কেন তুই? কথা বলছিস না কেন? অনিকা এতক্ষণে মোমোকে খেয়াল করলো। প্রথম দেখাই গুলুমুলু মেয়েটাকে তার মনে ধরল। গুলগুল চোখে মোমোকে অবলোকন করে বলে উঠল, হাই বেবি গার্ল, ইউ লুক লাইক আ ডল। তুমি কি মাহাদিকে বিয়ে করবে? আসলে বেচারার কোনো গার্লফ্রেন্ড নেই। প্রথমবার দেখা হওয়ার পর এমন অদ্ভুত কথা কেউই আশা করেনি অনিকার থেকে। অনিকার ঠোঁটে মিষ্টি হাসি ঝুলে আছে। তার পেছনে দাঁড়িয়ে ভিক্টর, হাতে ব্যাগ নিয়ে। রোহিণী হেসে দিলেন শব্দ করে। পরিবেশ স্বাভাবিক করতে অনিকাকে প্রশ্ন করলেন, মজা করছো না তুমি? সে তো মোমো, আমার ভাবি হলে মজা করব, এখন আমি সিরিয়াস। বেচারা মাহাদিকে কোনো মেয়ে পাত্তা দেয় না। মোমো লিপি বেগমের দিকে নাক ফুলিয়ে সেই বোঝালো, এই মেয়েকে থামাও। জাইন তখনই শক্ত কণ্ঠে বলল, দ্যাটস টু মাচ, স্টপ দ্য ননসেন্স টক লাইক মাহাদি, মোমোস ব্রাদার। অনিকা আবারও অপমানে থমথমে মুখ করে নিল। মনে মনে নিজেকে ধিক্কার জানালো, কি একবারেতে এসেছে, কথায় কথায় এরা অপমান করে। পঞ্চমবারের মতো দীর্ঘশ্বাস ফেলল অনিকা। খাবার খেতে ইচ্ছে করছে না তার। মাহাদি আর চোখে দেখল বোনকে একবার, মুখ দেখে বুঝে নিল এখানে আরেকটুখানি বসে থাকলে তার ফুলের মতো নাজুক বোনটা কেঁদে দিবে। তাই সে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আম ডান, অনিকা সাথে আসো, তোমার সাথে কথা আছে। অনিকা এখান থেকে বের হতে চাইছিল। মাহাদির কথাই
উঠে দাঁড়ালো খাবার টেবিল থেকে, টিস্যু দিয়ে ঠোঁট মুছে নিয়ে ক্যাজুয়াল হাসি দিয়ে মাহাদির পেছন পেছন চলে গেল। সাথে ভিক্টরও ছায়ার মতো তাদের অনুসরণ করলো। সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে দাঁড়িয়ে মাহাদি 2 হাতে বুকে টেনে নিল তাকে, পিঠে হাত বলিয়ে দিতে দিতে মৃদু আওয়াজে সান্ত্বনা দিল, ডোন্ট ক্রাই সিস, ইটস ওকে, ফরগেট ইট। সৈয়দ বাড়ি থেকে 2টো গাড়ি পরপর বের হলো। প্রথম গাড়িতে ইসরাত, জাইন, মোমো, মাহাদি, ভিক্টর। দ্বিতীয় গাড়িতে ড্রাইভিং সিটে আরশ, ফ্রন্ট সিটে অনিকা, ব্যাক সিটে ইরহাম, আহান, নুসরাত। আরশ ফ্রন্ট মিরর ঠিক করে নিয়ে বলে উঠল, কেউ একজন সিট বেল্ট বাঁধেনি, তাকে বলা হচ্ছে বাঁধার জন্য। নুসরাত বিরক্ত হয়ে সিট বেল্ট টেনে নিয়ে বেঁধে ফেলল। অনিকা ঘাড় বাঁকিয়ে পিছনে ফিরে নুসরাতকে দেখল, চিকন সুরে বলে উঠল, তুমি মুখে কি ইউজ করো? এতটা গ্লো করছো কিভাবে? কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার ইউজ করো? নুসরাত ঠোঁট বাঁকিয়ে মিথ্যা হাসি দিল, টেনে টেনে বলল, স্পেশাল ওয়াশরুমের কাপড় ধোয়ার সাবান দি, লাইক ভীম সাবান, কামাল সাবান, লাক্স সাবান, ডাব সাবান ইত্যাদি ইত্যাদি। কখনো কখনো হুইল পাউডার দিয়ে মুখ ধুয়ে ফেলি, আবার কখনো হ্যান্ড ওয়াশ। আপনি চাইলে ট্রাই করতে পারেন মিস অর মিসেস। অনিকা বলে উঠল, মিস বলতে পারো। তোমার আর আরশের ডিভোর্স হয়ে গেছে? নুসরাত অনীহা নিয়ে শুধালো, তার আগে এটা বলুন আপনি কে? অনিকা উৎফুল্ল হয়ে জবাব দিল, ওনার উঠবি, এবার আমার প্রশ্নের উত্তর দাও। নুসরাত আর চোখে আরশকে দেখল, উদাসীন গলায় বলে উঠল, জানি না। অনিকা আর কথা বলল না, ব্লুটুথ কানেক্ট করে লাউড স্পিকারে গান বাজানো শুরু করলো। ইরহাম নুসরাতের কান ঘেঁষে মৃদু সুরে ব্রু উঁচিয়ে বলে উঠল, এই মহিলা এত বেশি ইন্টারফেয়ার করছে কেন আমাদের পরিবারের বিষয়ে? আর ভাইও দেখি কোনো কথা বলে না, কেমিস্ট্রিটা কি? নুসরাত শক্ত কণ্ঠে বলল, কোনো কেমিস্ট্রি নেই, ইগনোর কর ভদ্র মহিলাকে। জাইন ইসরাতকে নিয়ে এসেছে ওয়েডিং ওয়ার্ড্রবে। আসার পর থেকেই অফ হোয়াইট কালার লেহেঙ্গা একের পর এক পরাচ্ছে তাকে। গত 1.5 ঘন্টা যাবৎ কাপড় ট্রায়াল দিচ্ছে তারা। ইসরাত কিছুক্ষণ পর পর কাপড় চেঞ্জ করে এসে জাইনের সামনে দাঁড়াচ্ছে। জাইন তাকে বারবার নতুন কাপড় চুজ করে ট্রায়াল রুমে পাঠাচ্ছে। সব কাপড়ে খুদ বের করছে লোকটা খুঁজে খুঁজে। কোনোটার ফিটিং নিয়ে চিৎকার করছে, কোনোটার লং লেন্থ নিয়ে তার সমস্যা, আবার অতিরিক্ত রিবিলিং বলে বলে কাপড় চেঞ্জ করাচ্ছে। আরশ, মাহাদি, ইরহাম, আহান, ভিক্টর, জেন্টস সাইডে। জাইন না করে দিয়েছে, সে যতক্ষণ পর্যন্ত কাউকে আসতে না বলে ততক্ষণ পর্যন্ত যেন কেউই না আসে। এরপর অনেকক্ষণ কাপড়ের খুঁত ধরার পর শেষ পর্যন্ত একটা কাপড় তার পছন্দ হলো। ইসরাতকে উল্টো করে দাঁড় করিয়ে রেখে দেখলো ড্রেসের ডিজাইন খুঁটিয়ে খুঁটিয়ে শেষ পর্যন্ত এটা ডান করা হলো। ইসরাত ট্রায়াল রুম থেকে এসে দুপ করে সোফার উপর বসে পড়ল। নুসরাতকে দেখলো সোফায় বসে মিটিমিটি হাসছে, বলল, নুসরাত নাসির, বেশি করে হাসো, তোমার সময় দেখে নিব। নুসরাত নির্বিকার চিত্তে বলল, এত কষ্ট করতে হলে আমি জীবনেও বিয়ে করব না, প্রয়োজন হলে শার্ট প্যান্ট পরে বিয়ে করব, দেখা যাবে না হয় তখন। ইসরাত ঠোঁট বাঁকিয়ে নুসরাতকে বেঞ্চি কাটল। জাইন একের পর এক জুতো দেখছে, কয়েকটা জুতো পছন্দ করে এনে ইসরাতের পায়ের কাছে রাখলো, ইশারা করলো পরে দেখতে। ইসরাত হাঁপানি গলায় বলল, এনার্জি নেই, এই মুহূর্তে সম্ভব না। জাইন হাঁটু গেড়ে মেঝেতে বসলো, ইসরাতের পা চেপে ধরে নিজের হাঁটুর উপর রাখলো। টাকনু পর্যন্ত স্পর্শ করা জিন্সের প্যান্ট ফোল্ড করে উপরে তুলে দিয়ে বলল, আপনি রেস্ট করুন, আপনার পা আমার উপর ছেড়ে দিন। ইসরাত পা টেনে সরাতে চাইল। জাইন চোখ দেখালো, দমকে বলে উঠল, নড়চড় করবেন না, না হলে কুলে বসিয়ে জুতো পরাবো।
ইসরাত বিরক্তির শ্বাস ফেলে শরীরের ভার সোফায় ছেড়ে দিল। জাইন ধীরে ধীরে ইসরাতের পায়ে জুতা পরালো। প্রত্যেকটা জুতো পরিয়ে জানতে চাইল কমফোর্টেবল। ইসরাত শুধু এমনি হু বলল। জাইন কয়েকটা পরানোর পর শেষ পর্যন্ত জুতা চুজ করতে ব্যর্থ হলো। ইসরাতকে বলে উঠল, সবগুলো কমফোর্টেবল হলে সবগুলো নিয়ে নি। ইসরাত আশ্চর্য বনে গেল, অস্বাভাবিক হেসে বলল, আপনি পাগল। জাইন কথা শুনল না ইসরাতের। স্টাফকে ডেকে বলে উঠল, সবগুলো জুতো হাই হিল আর হোয়াট এভার প্যাক করে দিন। মেয়েটা হেসে বলল, ইয়েস স্যার। এরপর মেকআপের ওখানে জাইন ইসরাতকে নিয়ে গেল। তাদের জুতোর ব্যাগগুলো বয়ে নিয়ে যাচ্ছে ইসরাত আর মোমো। অনিকা মুগ্ধ হয়ে দেখছে জাইনকে। কেয়ারিং একজন পার্সন। এক হাতে ইসরাতকে আঁকড়ে রেখেছে নিজের বাহুর সাথে লোকটা। গ্লাস দ্বারা আবৃত শোরুমে ঢুকে গেল জাইন। নুসরাত আর মোমো দুজন দুজনের দিকে তাকালো। নুসরাত খ্যাক করে উঠে শুধালো, আমাদের কি এরা জামাই বউ? কাজের জি নিয়ে আসছে? মোমো ঠোঁট উল্টিয়ে বলল, জানি না। নুসরাত দাঁতে দাঁত চেপে শুধালো, তুই কি জানিস আমার মা? মোমো কিছু বলতে নিল। নুসরাত বলল, চুপ, আর কোনো কথা না। কথা বললে বল বানিয়ে পার্কিং লটে সটাবো। জাইন ভেতরে ঢুকেই ইসরাতকে জিজ্ঞাসা করলো, কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার মেকআপ ইউজ করেন আপনি? ইসরাত শান্ত সুরে বলল, লরিয়ালের। জাইন স্টাফের উদ্দেশ্যে কয়েকটা প্রোডাক্টের নাম বলল, নিয়াসিনামাইড সিরাম, রিভাইটালিফট, পিওর ক্লেমাক্স, হোয়াইট পারফেক্ট ক্লিনিক্যাল, হাইড্রা ফ্রেশ, আর মেয়েদের যা যা প্রয়োজনীয় সব দিয়ে দিন। লোকটা সব প্যাক করে দিল। এরপর ড্রেস আর শাড়ি কেনার জন্য অন্য দোকানে ইসরাতকে নিয়ে চলে গেল। তাদের সব জিনিস নুসরাত আর মোমো হাতে নিয়ে ঘুরছে। ওদের দেখে মনে হচ্ছে দুজনকে নিয়ে আসছে কাজ করানোর জন্য। জাইন এরপর কয়েকটা শাড়ি বাছাই করে নিল ইসরাতের জন্য। নিজের পছন্দের কিনলেও সে বারবার জিজ্ঞেস করে নিল কমফোর্টেবল কিনা। ইসরাতের একই উত্তর, সব কমফোর্টেবল। বিয়ের শপিং প্রায় শেষের দিকে। আরশ, ইরহাম, আহান, ভিক্টর, মাহাদি এসে হাজির হলো সেখানে। ইরহাম নুসরাতের হাতের সব ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নিল। তারপর ভিক্টর আর সে মিলে সব ব্যাগগুলো গাড়িতে নিয়ে রেখে আসলো। এতক্ষণ ঘুরতে ঘুরতে নুসরাতের হাত পা অসাড় হয়ে গিয়েছে। কোনো রকম উড়ে গিয়ে বাড়িতে শুয়ে পড়তে ইচ্ছে করলো তার। হাত দিয়ে ব্যাগ ধরে রাখাই হাতে র্যাশ র্যাশ পড়ে গিয়েছে। এসব জিনিসে তাকে কে পাঠিয়েছে? নিজেকে কয়েকটা গালি দিল, কেন আসতে গিয়েছিল। পানির পিপাসা পাওয়ায় আশেপাশে চোখ ঘুরালো ইরহামকে নিয়ে ফুড কর্নারে যাওয়ার জন্য। পথিমধ্যে একটা ছেলে এসে নুসরাতের পাশে দাঁড়ালো। নুসরাত ছেলেটাকে দেখেই চিনে ফেললো। এটাকে সে দেখেছে ওই নেতা ফেতার সাথে। ছেলেটা এখানে কি করেছে প্রশ্ন জাগলো মনে। বিরক্তি নিয়ে পাশ কাটাতে নিলে ছেলেটা ঠান্ডা পানির বোতল নুসরাতের সামনে এগিয়ে দিয়ে বলল, ভাবি, ভাই পাঠিয়েছে। নুসরাত তিক্ততার সাথে ছেলেটাকে দেখল। চৌকা চোখে তাকিয়ে জানতে চাইল, কে ভাবি? আপনি? নুসরাত ছেলেটাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আমি কোনো ভাইয়ের ভাবি না, অন্য কেউ। ছেলেটা নুসরাতের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে কানের কাছে জেদি সুরে বলল, জি না, আপনি ভাইয়ের ভাবি। নুসরাত থেমে গিয়ে আঙ্গুল তুলে শাসালো। কাট কাট কণ্ঠে বলল, আমি ভাবি না, ভুল হচ্ছে। ছেলেটা সম্মানের সহিত চোখ নামিয়ে নিয়ে বলল, আপনিই ভাবি, কোনো ভুল হচ্ছে না। নুসরাতের মাথার উপরিভাগ খা খা করে উঠল। তারপরও মেঘে হাসির বাহার ঠোঁটে ঝুলিয়ে বলল, বালডি, বুঝো না কেন তুমি? আমি তোমার ভাবি না, অন্য কেউ ভাবি, অন্য কেউ ভাবি, অন্য কেউ ভাবি। ছেলেটাও নুসরাতের মতো করে বলল, আপনি কেন বুঝছেন না? আপনিই ভাবি, আপনিই ভাবি, আপনিই আমার ভাবি। নুসরাতের জ্ঞান বুদ্ধি প্রায় লোপ পেল।
পা থেকে স্লিপার খুলে হাতে নিয়ে চোখ রাঙিয়ে রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, আরেকবার ভাবি বল শালা, জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না। ছেলেটা ভয় নিয়ে তাকালো নুসরাতের দিকে, তবুও কোমল কণ্ঠে ডাকলো, ভাবি। নুসরাত কিছুক্ষণ ভয়ে শঙ্কিত হওয়া ছেলেটাকে দেখল, স্লিপার আবার পায়ে পড়ে নিয়ে বলে উঠল, ভাবি ডাকার চেয়ে ভালো আম্মা ডাক বেটা। ছেলেটা কণ্ঠে মোলায়নতা এনে ভদ্রতার সহিত ডেকে উঠল, ভাবি আম্মা। নুসরাতের পেছনে ততক্ষণে এসে দাঁড়িয়েছে আরশ। নুসরাত রেগে মেগে কিছু বলার পূর্বেই শটান হয়ে দাঁড়িয়ে থেকে আরশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে শুধালো, কে ভাবি আম্মা? দুঃখিত, এই পর্বটা দিতে একটু বেশি দেরি হয়ে গেছে। যদিও আজকে 4টা পর্ব দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য পারিনি।